আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নভেম্বর রেইন শুরু হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী শনিবার বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। কি ভাবছেন আবহাওয়ার খবর পড়ছি কেন? দেশের রাজনীতিতেও যে নভেম্বর নিম্নচাপ শুরু হয়েছে বুঝতে পারছেন সেটা আপনি? যদি না বুঝে থাকেন তাহলে চলুন বোঝার চেষ্টা করি। এই নিম্নচাপ যমুনায় গিয়ে আছড়ে পড়বে নাকি গোটা দেশকেই তছনছ করে দেবে? ইউনূস সরকারের অবস্থা লেজে গোবরে হয়ে পড়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন সে কথা। যে কোনো মুহূর্তে একটা এসপার ওসপার কিছু একটা ঘটে যাবে। বাংলাদেশের ক্ষমতা বলয়ে ইউনূসের বন্ধু কারা বলুন তো? জামায়াত এবং এনসিপি ছাড়া আর কিছু ছোট ছোট দল। এখন তারা ইউনূসকে পাহারা দিচ্ছে। জুলাই সনদ ইস্যুতে বিএনপির মতো দল ইউনূসের পাশে নেই এখন আর। এমত অবস্থায় হঠাৎ তিন বাহিনী প্রধান কোনো ধরনের আমন্ত্রণ ছাড়াই ইউনূস মহাজনের সঙ্গে সাক্ষাৎ করে কি বলে আসলেন তা নিয়ে তো আগ্রহ তৈরি হয়েছে আপনার, আমার, সকলের। একই সঙ্গে যদি আমরা আদালত অঙ্গনে যা ঘটছে, বিএনপি নেতা এহসানুল হক মিলনকে বিদেশে যেতে না দেওয়ার পেছনে যেসব কারণের কথা আমার দেশ পত্রিকা বলছে, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আদালতে চলমান শুনানি এবং তার রায়কে যদি এসব সব কিছুকে যদি আমরা মিলিয়ে পাঠ করি, তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে নভেম্বর নিম্নচাপ শুরু হয়েছে। প্রশ্ন হলো, কতটা প্রলয়ঙ্কারী হবে এই নিম্নচাপ? ঘন্টায় কত মাইল বেগে ঝড় উঠবে? আর এই ঝড় কোথায় আছড়ে পড়বে? কার উপর আছড়ে পড়বে? যমুনায় বাজ পড়বে নাকি ক্যান্টনমেন্টে রক্তপাত হবে? এসব প্রশ্নই আজকের আলোচনার বিষয়। বাংলাদেশের রাজনীতি বহুদিন ধরেই অনিশ্চয়তার ভিতর ঘুরপাক খাচ্ছিল, কিন্তু এবারের অবস্থা যেন সম্পূর্ণ নতুন মাত্রা পেয়েছে। জুলাই সনদ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা এখন আর কেবল আইনি প্রশ্ন নয়, এটি সরাসরি সরকারের বৈধতা এবং টিকে থাকার প্রশ্নে পরিণত হয়েছে। ঐকমত্য কমিশন তাদের প্রতিবেদনে বলেছে, সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে কাজ শেষ না করলে প্রস্তাবিত সংস্কারগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। প্রথম শুনলে মনে হতে পারে যে এটা হতেও পারে, কিন্তু আইনের দৃষ্টিতে এটি একেবারেই নজিরবিহীন। সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক স্পষ্ট বলেছেন, এমন প্রক্রিয়া বিশ্বের কোথাও নেই। এটি আইনের ইতিহাসে এক ভয়ঙ্কর উদাহরণ। খুরশিদ আলম খান আইনজীবী মনে করেন, এমন ব্যবস্থা আদালতে চ্যালেঞ্জ হলে টিকবে না। আর ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন, এটা একেবারেই অসাংবিধানিক, অর্থাৎ এটি শুধু রাজনৈতিক নয়, আইনি বিপর্যয় বয়ে আনবে। এই অবস্থায় জুলাই সনদই হয়ে উঠেছে ইউনূস সরকারের দুর্বলতম জায়গা। কারণ সরকার যদি এই সনদের উপর দাঁড়িয়েও তাকে টিকিয়ে রাখতে না পারে, তাহলে পুরো ব্যবস্থার ভিত্তিটা ভেঙে পড়বে। ঠিক এমন সময় আসে তিন বাহিনী প্রধানের অপ্রত্যাশিত যমুনা সফরের ঘটনা। কোনো প্রকার আমন্ত্রণ ছাড়াই সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনীর তিন প্রধান গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। এমন নজির বাংলাদেশের ইতিহাসে প্রায় নেই। সরকারি সূত্র বলছে, বৈঠকটি গুরুত্বপূর্ণ, কিন্তু উদ্যোগটা এসেছে বাহিনীর পক্ষ থেকে। ফলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, সামরিক বাহিনী এখন পরিস্থিতি খুব কাছ থেকে দেখছে এবং প্রয়োজনে নিজেদের ভূমিকা নিয়ে চিন্তা করছে। এটা নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং ভবিষ্যতের ক্ষমতার সমীকরণে সেনাবাহিনী এখন কতটা প্রভাবশালী হয়ে উঠবে বা উঠতে পারছে তারই ইঙ্গিত এই বৈঠক। এর মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হঠাৎ পাবনা সফরের খবর আসছে। 1 বছরেরও বেশি সময় ধরে তিনি কার্যত বঙ্গভবনে বন্দী, ওখান থেকে তিনি বের হননি। সেই রাষ্ট্রপতি ঠিক এই উত্তপ্ত সময়ে নিজের জেলা সফরে যাচ্ছেন। সময়টা নিয়ে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন উঠেছে। রাজনৈতিক ইতিহাস বলছে, বড় কোনো পরিবর্তনের আগে রাষ্ট্রপতিরা সচরাচর এবং দূরত্ব তৈরি করেন, এক ধরনের নীরব নিরাপদ অবস্থান। আমি জানি না সেটা আসলেই কি। তাই এই সফরকে অনেকের ধারণা সাধারণ ঘটনা হিসেবে কেউ দেখতে চাচ্ছেন না। বিচারপতিদের কথা বলি, বিচার বিভাগ এখন রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ২রা নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার শুনানি আবার হবে বা শুনানির শেষ দিন। আর ৪ঠা নভেম্বর প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছেন। একই সপ্তাহে এই দুটি বড় আয়োজন কাকতালীয় মনে হয়? আমার মনে হয় না।
আপিল বিভাগের বেঞ্চ এখন যেভাবে বিষয়টি নিচ্ছে তাতে মনে হচ্ছে আদালত কেবল আইনি নয়, রাজনৈতিক ভারসাম্য রক্ষার দায়িত্ব নিতে বাধ্য হচ্ছে। বিএনপি বলছে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার পক্ষ বলছে, মানে জামায়াতও তার সঙ্গে আছে, এখনকার ব্যবস্থাই নাকি যথেষ্ট। আদালত কোন পথে যাবে সেটি এখন সব রাজনৈতিক শক্তির চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিএনপির সাম্প্রতিক বক্তব্য যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে তারা ইউনূস সরকারের প্রতি আস্থা একদম সম্পূর্ণভাবে হারিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে স্পষ্ট বলেছেন, নির্বাচনের আগে প্রশাসন এবং পুলিশে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। সচিবালয়ে পুরনো সরকারের দোসরদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে। এমনকি তিনি বলেছেন বিচার বিভাগেও নিরপেক্ষ বিচারক নিয়োগ করতে হবে। অর্থাৎ বিএনপি ইউনূসকে এখন এক ধরনের অস্থায়ী উপদেষ্টা হিসেবে দেখছে, যিনি দ্রুত নিরপেক্ষতার দিকে না যান যদি, তাহলে আন্দোলনের পথই একমাত্র বিকল্প হবে, এরকম আভাস ইঙ্গিত বিএনপির পক্ষ থেকে পাওয়া যাচ্ছে। ইউনূস সরকার ওই চাপ বুঝতে পারছে, তারা ক্রমশ রক্ষণাত্মক হয়ে উঠছে এবং রক্ষণ ভাগে খেলছে। মানে মনে হচ্ছে না যে একদম খোদা বক্স মৃধা ধারা বিবরণী দিচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে, যে কে বল নিয়ে কত দূরে চলে গেলেন আবার পিছিয়ে এলেন, এরকম একটা ভাব। বিএনপি নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের বিদেশ যাত্রা বন্ধ করে দেওয়া এবং আরো কয়েকজন নেতাকে নাকি নজরদারিতে রাখা হয়েছে। এমনকি প্রশাসনের কিছু পদে রাতারাতি বদলি, সব মিলিয়ে বোঝা যাচ্ছে সরকার ভয় পাচ্ছে, মানে ভয়ে একদম কুটিপাটি অবস্থা। একদিকে কূটনৈতিক মহলের চাপ, অন্যদিকে সেনাবাহিনীর নীরব পদক্ষেপ, দুই দিকেই ইউনূসের অবস্থা আসলে টানাপোড়েনের। এরই মধ্যে আওয়ামী লীগের তৃণমূলের মধ্যে অস্বাভাবিক নড়াচড়া দেখা যাচ্ছে। তারা প্রকাশ্যে বলছে, আমরা রাজপথে নামার জন্য প্রস্তুত। মানে শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কথা তো শোনাই যাচ্ছে এবং মিছিল হচ্ছে প্রতিনিয়ত। রাজনীতি যদি আবার রাস্তায় নেমে আসে তাহলে সংঘর্ষ তো অনিবার্য, অস্বীকার করতে পারবেন কেউ? এই পরিস্থিতিতে বিচার বিভাগের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ। তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার রায় যদি ইউনূস সরকারের বিপক্ষে যায় তাহলে তার রাজনৈতিক বৈধতা প্রায় শেষ হয়ে যাবে। আবার যদি সরকারের পক্ষে যায়, বিএনপি এবং তাদের মিত্ররা সেই রায় মানবে না। ফলে সংঘাতের সম্ভাবনা দুদিকেই। আদালত তাই এক অস্বস্তিকর অবস্থায়। যে রায় দেখ না কেন তা রাজনৈতিক ঝড় বইয়ে আনবে, ভালো কিছু আনবে না। এমন জটিল সময়ে রাষ্ট্রপতির সফর, তিন বাহিনী প্রধানদের বৈঠক এবং আদালতের শুনানিগুলো যেন এক লম্বা লাইন, একটা সুতা। আপনি সুতার গিট্টুগুলোকে মেলান। মনে হচ্ছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ভবিষ্যৎ অবস্থান ঠিক করে নিচ্ছে। প্রশাসনের ভিতর অস্থিরতা বাড়ছে। উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গোপনে যোগাযোগ রাখছেন বিভিন্ন রাজনৈতিক শিবিরের সঙ্গে। কে টিকে থাকবে, কে যাবে, সবাই হিসাব করছে। এইসব ঘটনার মধ্যে এনায়েত নামের এক ব্যক্তির জবানবন্দি এই চিত্রটাকে আরো একটু উস্কাই দিচ্ছে। খবর প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা। জানেন তো আমার দেশ পত্রিকা এখন সরকারের খুব ঘনিষ্ঠ এবং তারা আগে ভাগে অনেক কিছু পেয়ে যায়, বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা রজার খলিলের কাছ থেকে। মানে তার বরাতে মনে হয় পুলিশের কাছে দেওয়া তথ্যে এই এনায়েতের বয়ানের কথা উঠে এসেছে যে ভয়ঙ্কর কিছু তথ্য তারা পেয়েছে। যেমন দেশের ভেতরে এবং বাইরে থাকা একটি চক্র নাকি ইউনূস সরকারের পতনের জন্য সক্রিয়ভাবে কাজ করছিল। তার ভাষ্যমতে এর সঙ্গে জড়িত ছিল কিছু রাজনীতিক, ব্যবসায়ী, বিদেশি সংযোগও ছিল। গোয়েন্দা সূত্র বলছে এই নেটওয়ার্কই সরকারের বিরুদ্ধে নানা প্রচারণা চালাচ্ছিল এবং জুলাই সনদ ঘিরে উত্তেজনা বাড়াচ্ছিল। ইউনূস প্রশাসন এই জবানবন্দিকে ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে ব্যবহার করছে। তারা বলছে দেশের ভেতরেই কিছু শক্তি সরকারকে অস্থিতিশীল করতে চায়, কিন্তু বিরোধীরা বলছে এটি সরকারের তৈরি এক নাটক, ব্যর্থতা ঢাকার জন্য আরেকটি গল্প। সত্য যাই হোক, এই জবানবন্দিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম নিয়েছে। প্রশ্ন উঠেছে, যদি সত্যি এমন ষড়যন্ত্র থাকে তাহলে সরকার এতদিন কি করছে? আর যদি না থাকে তাহলে কেন এমন সময় একটি গল্প সামনে আনা হলো? সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন অদ্ভুত এক অবস্থার মধ্যে পড়েছে। ইউনূস প্রশাসনের হাতে আর খুব বেশি সময় নেই। প্রতিটি দিন তার জন্য নতুন চাপ, নতুন সংকেত। বিদেশি মিশনগুলো এখন স্পষ্ট করে বলছে বাংলাদেশের স্থিতিশীলতা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের উপর। সাধারণ মানুষও আতঙ্কে, বাজার অস্থির, বিনিয়োগ স্থবির, প্রশাসন বিভক্ত, যেন সবাই অপেক্ষা করছে কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু কি সেটা কেউ জানে না, বা জানলেও মুখ খুলছে না। যা কিছুই হোক না কেন, ইউনূসকে তার দলবল সহ হয়তো শিগগিরই সরে যেতে হবে ক্ষমতা থেকে। কিন্তু প্রশ্ন হলো তারপর কে?
যেই আসুক না কেন বাংলাদেশের রাজনীতিতে আরেকটি ১-১১ ঘটতে যাচ্ছে বলে স্পষ্ট ইঙ্গিত মিলছে। যদি সেটা নাও ঘটে তবু বোঝা যাচ্ছে ইউনূস প্রশাসন আওয়ামী লীগকে যেমন নিষিদ্ধ করেছে তেমনি বিএনপিকেও এ যাত্রায় পুরোপুরি মাইনাস করেই ক্ষমতায় টিকে থাকতে চাইছে। অতএব বছরের শেষ প্রান্তে এসে বাংলাদেশের রাজনীতিতে সত্যিকারের নভেম্বর নিম্নচাপ তৈরি হয়েছে। কত মাইল বেগে ঝড় উঠবে, কতটা বজ্রপাত হবে, সব ভেসে যাবে কিনা এ সপ্তাহেই বোঝা যাবে। বঙ্গোপসাগরে যেমন নভেম্বরেই সবচেয়ে উত্তাল হঠাৎ একটা ঝড় ওঠে, তেমনি রাজনৈতিক সাগরেও এখন ঢেউ উঠেছে। ইতিহাস বলে বড় ঘূর্ণিঝড়গুলো সবসময় এই সময়ই হয়ে থাকে। নভেম্বর ডিসেম্বর একটা ৭ই নভেম্বর ঘটে কিংবা ১৬ই ডিসেম্বর ঘটে, বিজয় ঘটে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বাতিল হতে পারে মহামান্য রাষ্ট্রপতির পাবনা সফর, বাতিল হয়েছে সেনাপ্রধানের ওমরা গমন, দেশে কি হতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে আগামী ৬ নভেম্বর থেকে ৪ দিনের রাষ্ট্রপতির নিজ এলাকা পাবনা, নিজ বাড়ি পাবনা সফরের একটা নির্ধারিত শিডিউল রয়েছে। সূত্রের খবর নিশ্চিত করছে যে এই সফরটি তার বাতিল হতে পারে। মহামান্য রাষ্ট্রপতির হঠাৎ তার নিজ এলাকা সফর বলা যায় পরিবর্তিত পরিস্থিতিতে প্রথমবারের মতো। যে মহামান্য রাষ্ট্রপতি তো খানিকটা অবরুদ্ধ অবস্থায় আছেন, সেই অবরুদ্ধতা থেকে কি তিনি মুক্তি পেলেন, যার দরুন বা শিথিলতা এলো, যার দরুন তিনি তার বাড়িতে সফর করতে যাচ্ছেন? কারণ গত ১ বছরের বেশি সময় যাবৎ গত ১৫ মাসে তিনি একবারও কিন্তু পাবনা যাননি বা পাবনা যেতে পারেননি, বা যে কোনো কারণেই হোক যাওয়া হয়নি তার। ১৫ মাস পরে তিনি যাচ্ছেন। এতে বিশেষ করে মুক্তিকামী মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল। কিন্তু এক বা একাধিক সূত্র মারফত যেটি জানলাম যে তার এই সফরটা বাতিল হতে পারে। আবার গতকালকে আপনারা জানেন যে ৩ বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ৩ জন মিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যমুনায় গতকাল সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎটা কি পূর্ব নির্ধারিত? না, এই সাক্ষাৎটা হঠাৎ আকস্মিক এই সাক্ষাৎটা অনুষ্ঠিত হয়েছে। এবং এই সাক্ষাতে যে আগামী ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে তাকে আমন্ত্রণ জানানোর জন্য এই সাক্ষাৎটি হয়েছে, সেই উপলক্ষে গৃহীত কার্যক্রম সম্পর্কে ব্রিফিং করতেই এই সাক্ষাৎ। আবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে বিবৃতি দিয়েও জানানো হয়েছে যে আগামী আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা, নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে যদি হবে, আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্বপ্রাপ্ত পুলিশের, সেখানে পুলিশ থাকবেন, পুলিশ প্রধান থাকবেন এবং অন্যান্য বিভিন্ন বাহিনী প্রধানরা থাকবেন। কিন্তু বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র ৩ বাহিনী প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে ছিলেন, আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে কি নিয়ে আলাপ? যথেষ্ট প্রশ্নের উদ্রেক করে, প্রশ্ন থাকতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই বৈঠকের পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের গত রাতেই ১ নভেম্বর রাতেই তার সৌদি আরবে যাওয়ার কথা ছিল ওমরা পালনের উদ্দেশ্যে। সূত্রের খবর বলছে যে তার এই ওমরা সফরটা বা ওমরা গমনটাও বাতিল করা হয়েছে। আপনারা জানেন যে জেনারেল ওয়াকারুজ্জামানের অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে ১৪ অক্টোবর থেকে একটা সৌদি আরব ভিজিট ছিল কয়েকদিনের। সে সময় সেই সৌদি সফরটা বাতিল করা হয়েছে। সে সময়ের পরিবর্তিত পরিস্থিতির কারণে, সেই সময় সেনাবাহিনীতে উত্তপ্ত পরিস্থিতির কারণে এবং ভারতীয় একটি বাহিনী ১৪ থেকে ১৭ অক্টোবর বাংলাদেশ সফর করেছিল। সেই সব কারণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সে সময় সৌদি আরব সফর
বাতিল করেছিলেন এবং তার পরিবর্তে একজন লেফটেন্যান্ট জেনারেলকে পাঠিয়েছিলেন। ঠিক তেমনি তার দুদিন আগে ভারত সফরের একটা শিডিউল ছিল জেনারেল ওয়াকারুজ্জামান, সেখানেও তিনি যাননি। তার পরিবর্তে সেখানেও একজন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তাকে পাঠানো হয়েছিল। সেই সময়গুলোতেই নির্ধারণ করেছিলেন যে আগামী 1 নভেম্বর তিনি উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। সেই উমরা পালনটাও ইতিমধ্যে বাতিল করা হলো। কি হচ্ছে আসলে দেশে, কি হতে যাচ্ছে আগামী দিনগুলোতে? মানুষের উদ্বেগ উৎকণ্ঠা সীমাহীন, মানুষ অস্থির হয়ে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে। কারণ ডক্টর ইউনূসের সরকার সব বিচারে ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে। আগামী নির্বাচনটা হবে কিনা এবং নির্বাচন হওয়ার জন্য যে পদক্ষেপগুলো সেগুলো হচ্ছে কিনা, কিংবা এই যে জুলাই জাতীয় সনদ, এই সনদ নিয়ে নানা রকম রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাস অবিশ্বাসের দোলাচল চলছে। এমতো অবস্থায় কি হতে যাচ্ছে? সবকিছু মিলে পরিস্থিতি দারুণ ঘোলাটে। কখন কোথা থেকে কি হয় আমি বারবার বলি, কখন কোন দিক থেকে কোন ঝড় এসে কোথা থেকে কি উড়ে নিয়ে যায় সেটি আসলে বলা কঠিন। আমরা এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি যে সব কিছু দেখতে আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়া আসলে কোনো উপায় নেই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।